নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। আজ খুব সকালেই অবিনাশবাবুর ঘুম ভেঙেছে, কিন্তু ঘুম ভেঙে অবধি তিনি গুম হয়ে রয়েছেন সেই সকাল থেকেই। মাধবী এসে জিজ্ঞেস করল, মুখ ভার করে রয়েছ যে দাদা, সকালের ডাকি কি কোনো খারাপ খবর এলো? বুলটির চিঠি পেয়েছ নাকি? মাসিমার অসুখ শুনেছিলাম। না, মাসিমা নয়। অবিনাশবাবুর দীর্ঘ নিঃশ্বাস পড়ে। তাহলে তাহলে কি? একটু ইতস্তত করে মাধবী অবশেষে সসংকোচে বলে ফেলে, কোনো মাসিকপত্র থেকে তোমার লেখা ফেরত এলো নাকি? সে তো আকচারি আসছে, কোন মাসিক থেকে আসছে না বল? আসছে নাই বা কোন দিন? তার জন্যে আবার কেউ মন খারাপ করে নাকি? না, কোনো মাসিক পত্র, মাসির পত্র নয়, সেসব কিছু না। তার ধার কাজ দিয়েই না। ভারী একটা খারাপ স্বপ্ন দেখেছি কাল রাত্রে। এই বলে অবিনাশবাবু আরও বেশি গম্ভীর হয়ে যান। কি স্বপ্ন শুনি? মাধবী উৎসাহিত হয়ে ওঠে। বলো না। স্বপ্ন ব্যাপারের নারী, নক্ষত্র অনেক কিছুই মাধবীর জানা। এ বিষয়ে মাধবীর বেশ কিছু পড়াশোনাও আছে। আমাদের অনেকের মতো পিএম বাগচির পাঁজির স্বপ্নতত্ত্বের সেই আধপাতার মধ্যেই ওর জ্ঞান সীমাবদ্ধ নয়। 6 পেনি দামের স্বপ্ন দর্শনের বিলিতি কি একখানা বই পর্যন্ত সে গিলে বসে রয়েছে। কাজেই স্বপ্নের কথায় ওর উৎসাহিত হয়ে ওঠা আশ্চর্য নয়। স্বপ্নে দেখলাম যে আজকে সন্ধ্যার সাহিত্য সমিতির সভায় আমি খুব দেরিতে গিয়ে পৌঁছেছি। অবিনাশবাবু বলেন। সেই সঙ্গে তার নিজের মুখপত্রে ব্ল্যাকআউটের ছবি প্রকাশিত হয়। ও এই! মাধবী হতাশ হয়ে যায়। এই কেবল? আমি ভেবেছি কি না কি। হ্যাঁ, এমন যদি হতো যে তুমি আকাশ দিয়ে উড়ে যাচ্ছ, কিংবা পাতালের গর্ভেই নামছো, নেমে যাচ্ছ তরতর করে, কিংবা হাতিরা তোমাকে ধরে খাচ্ছে, কিংবা অজগর সাপে তাড়া করেছে তোমায়, তাহলে তাহলে আমি তার একটা হদিশ দিতে পারতুম, ভালো ব্যাখ্যা করে দিতে পারতুম তার। এমনকি কুমিরে তোমাকে গিলছে কি গন্ডারে গুঁতিয়ে দিচ্ছে এ জানতে পারলেও তার একটা মানে বলা যেত। কি কি এর কোনো অর্থই হয় না, একেবারে একটা বাজে স্বপ্ন। এ নিয়ে মাথা ঘামাবার কি রয়েছে এমন? এত ভাবনাই বা কেন? সাহিত্য সমিতি, তার সভা, তাতে দেরি করে যাওয়া, তার ফলে যে কি সর্বনাশ, কি সমূহ ক্ষতি, সে সব তুই বুঝবি নে মাধু। অবিনাশবাবু থেমে থেমে চিবিয়ে চিবিয়ে বলেন। ডুকরে ডুকরে কান্নার মতোই তাঁর কথাগুলো একে একে বেরুতে থাকে। হায় হায়, আমার কপালে যে কি দুর্গতি আছে কে জানে। অবিনাশবাবু হায় হায় করেন। স্বপ্নতত্ত্ব সম্পর্কে তার জ্ঞান না থাকলেও, অন্তত মাধবীর মতো ততটা টনটনে না হলেও, স্বপ্নরা যে সত্য হয়, সত্য হবার জন্যেই যে ওদের দেখা দেওয়া, এ বিষয়ে তাঁর একেবারে অভিন্ন মত। মাধবীর মতোই এ সম্পর্কে তিনি একেবারে কৃতনিশ্চয়। মনের ক্ষোভ তিনি আর উজ্জ্ব রাখতে পারেন না। মুহ্যমান হয়ে নেতিয়ে পড়েন অবিনাশবাবু। 3-4 দফা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায় তার, পরপর বেরিয়ে যায়। যদি সত্যি হয় এ স্বপ্ন, তো তাতেই বা কি? মাধবী ওকে আশ্বস্ত করার চেষ্টা করে। এত ভেবে কেন কাহিল হচ্ছ শুনি? সাহিত্য সমিতির সবাই দেরি করে সবাই যায়, রেলগাড়ির ধারার মতো কেউ আর ঘড়ি ধরে পৌঁছয় না। তাই হয়েছে বটে একদিন,
অবিনাশবাবু গুরুতর গুপ্ত রহস্য ব্যক্ত করেন। কিন্তু গত সপ্তাহের বৈঠকে আমি নিজেই সে পদ রুদ্ধ করেছি। দেরি করে সভায় যাওয়া, ভবিষ্যতে আর সেটি করা চলবে না। গত সপ্তাহের কথাই বলি। 8টায় আমাদের জমবার কথা। আমি ঠিক সময়ে গিয়ে পৌঁছেছি, যাকে বলে কাঁটায় কাঁটায় 8টায়। আমাদের সভাপতি এলেন 8টা 15-য়। অন্যত্র আর একটা সভাপতিত্ব সেরে আসতেই তাঁর দেরি হয়ে গেল। বনস্পতি, নিবারণ আর রাসবিহারী এলো 8:30টায়। তারপরে মেঘেন মিত্তির যখন পৌঁছলো তখন তো 8টা 50। লম্বা 50 মিনিট ঠায় অপেক্ষা করতে হলে কার আর মেজাজ ঠিক থাকে বলো? এতে কার না ধৈর্যচ্যুতি হয়? কাজেই সেদিনকার বৈঠকে আমার বক্তৃতাটা বাঙালির পাংচুয়ালিটির সম্বন্ধে, সম্মুখীন সমস্ত জাজ্জল্যমান উদাহরণ উল্লেখ করে বেশ একটু ঝাঁঝালোই হয়েছিল, বুঝতেই পারছিস। যদি হয়েই থাকে তাতে তোমার কোনো তো দোষ দিতে পারি নে দাদা, মাধবী সায় দিয়ে বলে। কিন্তু তাতেই তো গোল বাঁধলো রে। একটা মোক্ষম সুযোগ পেয়ে গেল নিবারণটা। সে যে একদিন এই জন্যই ওত পেতেছিল তা কে জানতো। অমনি সে একটা প্রস্তাব ফেঁদে ফেললে। এরপর থেকে সাহিত্য সভায় যে ব্যক্তি দেরি করে পৌঁছবে, যদি সে সমিতির বিশিষ্ট কোনো কর্তৃপদে বহাল থাকে, স্ব ইচ্ছায় কিংবা অনিচ্ছা সত্ত্বেই তক্ষুনি তাকে বরখাস্ত হতে হবে। প্রস্তাবটার মধ্যে ভয়ঙ্কর চালাকি ছিল নিবারণের, ভারী বিচ্ছিরি চালাকি। নিবারণ হচ্ছে একজন সাধারণ সদস্য, কর্তৃত্ব পদ কিছু খোয়া যাবার তার নেই, আদপেই নেই। এবং সবাই জানে আমার সেক্রেটারির পোস্টটা নেবার জন্যে অনেক দিন থেকেই সে চেষ্টায় রয়েছে, আকুলি বিকুলি করে মরছে বলতে গেলে। এই তালে সে নিজের কাজটা বাগিয়ে ফেলল। একেবারে না বাগিয়ে ফেলুক, আগিয়ে তো রাখলো নিঃসন্দেহে। নিবারণ বাবু, যার সব দাঁত ভাঙা কবিতা, মাধবী বলে। সেই কবির ভেতরে এত প্যাঁচ। কবিতারা কচু, শব্দকল্পদ্রুম বলতে পারিস, কিন্তু কবিতা নয়। কিন্তু তা ভেবে আর কি লাভ? আমি ভাবছি যে কাল যদি যেতে আমার দেরি হয়ে যায়, তাহলেই তো আমার হয়ে গেছে। কাল থেকে আমি তাহলে আর সেক্রেটারি নই। এমন একটা পোস্ট এতদিনের, হোক না বেসরকারি বেওয়ারিশ, এত বছরের একটা পজিশন তো একদম নষ্ট। তাহলে দেরি করে যেও না, মাধবী বলে কেবল, যাতে দেরি না হয় সেদিকে লক্ষ্য রেখো। তা কি হবার জো আছে রে? স্বপ্ন দেখলাম যে। স্বপ্ন কি কখনো মিথ্যে হয়? স্পষ্টই আমার মনে পড়ছে যে আজ দেরি করে সবাই গিয়ে পৌঁছেছি। এখনও সেই স্বপ্নটা, বিচ্ছিরি সেই স্বপ্নটা আমার চোখের ওপর ভাসছে যেন। অবিনাশবাবু ভারী মুষড়ে পড়েন আবার। ঠিক সময়ে বাড়ি থেকে বেরিও, মাধবী পরামর্শ দেয়। হাতে অনেকখানি সময় রেখে বেরিও, তাহলেই হবে। তাই তো করেছিলাম রে, অনেক আগে থাকতেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। অবিনাশবাবু ম্লান মুখে ঘাড় নাড়েন। কিন্তু কিছুতেই কিছু হলো না, তবু লেট হয়ে গেলাম। 7:30টার সময় বেরুলাম এখান থেকে, স্বপ্নের কথাই বলছি। গোলদিঘির কাছে পৌঁছতেই লাগলো 15 মিনিট। কোণের সুইমিং ক্লাবের বড় ঘড়িটায় স্পষ্টই দেখেছি, এখনও আমার মনে পড়ছে, তখন বেজেছিল 7টা 45। তখনও 15 মিনিট বাকি মিটিংয়ের। ভাবলাম প্যারাডাইজে এক গ্লাস ঘোল খেয়ে যাই। ঘোল খেয়ে বেরিয়ে দেখি গোল বাঁধিয়েছি। না, সময় ছিল বই কি, 8টা 5 বাকি তখনও। সেখান থেকে অ্যালবার্ট হলের বৈঠকে পৌঁছতে 5 মিনিটই যথেষ্ট। কিন্তু চেয়ে দেখি আমার পরনে সুইমিং কস্টিউম। যে সুইমিং কস্টিউম পরে সাহিত্য সভার আসরে কেউ যায় না, অন্তত তার সেক্রেটারি তারা তো নয়। ওই রকম অপরূপ বেশে গেলে বেতনওয়ালা চাকরিই চলে যায়,
অবৈতনিক পথ যে যাবে সে আর বেশি কি। সুতরাং কি মুশকিলে যে পড়ে গেলাম বুঝতেই পারছিস। যাক, ও নিয়ে আর ভেবো না। মাধবী অবিনাশকে ভয়ানকভাবে ভরসা দেয়, যাতে ঠিক সময়ে সন্ধে থাকতেই এখান থেকে বেরুতে পারো সে বিষয়ে আমি লক্ষ্য রাখবো। আর বেরুবার সময় তোমার কাপড় চোপড় ঠিকভাবে পরা হয়েছে কিনা সেদিকে নজর দিতেও কার্পণ্য করব না, তাহলেই হবে তো। কিন্তু এতটা ভরসা, মাধবীর তরফ থেকে এতখানি আশ্বাস সত্ত্বেও সমস্ত দিন অবিনাশবাবুর ছটফট করেই কাটল। স্বপ্নের ব্যাপারটা তাকে সারা দিন তাড়া করে ফিরল। সন্ধ্যার আগেই মাধবী তাকে পেট ভরে খাইয়ে দিল, যাতে খিদের ঝোঁকে ভুলক্রমে দাদার সামনে রেস্তোরাঁ পেয়ে ঢুকে পড়ে। কারি কোরমার সঙ্গে গুলিয়ে সাহিত্য সভা পর্যন্ত না হজম করে বসেন। সাহিত্যিক মানুষরা কতটা বেমালুম ভোলানাথ হতে পারে মাধবীর তো তা অজানা নেই। তারপর নিজে দাঁড়িয়ে থেকে দাদার কাপড় জামা জুতো মায় লম্ববান উত্তরীয়টা পর্যন্ত জড়ানো সমাদা হলে ছোট ছেলেকে যেমন করে খুঁটিনাটি সব খতিয়ে পোশাক পরিয়ে দিতে হয় সেই রকম সুচারুভাবে খুব বিচক্ষণতার সহিত মাধবী তার দায়িত্ব পালন করে। 7:15 বাজতেই অবিনাশবাবুকে বাড়ির বার হয়ে যেতে হয়। মাধবী তাকে তাড়িয়ে দেয়। অবিনাশবাবু মনে মনে হাসেন। এত আগে থেকে এত সকালে মিটিংয়ে যাবার কোনো মানে হয় না। তার বাড়ি থেকে অ্যালবার্ট হল খুব গজেন্দ্র গমনে গেলেও 20 মিনিটের বেশি নয়, কিছুতেই না। সেই 20 মিনিটের পথ যেতে 45 মিনিট লাগবে, এতটা বুড়িয়ে তিনি পড়েননি এখনও। তাছাড়াও হাসবার আরও কারণ ছিল বই কি। গত রাত্রের স্বপ্নে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন 7:30টায়, বেশ তাঁর মনে আছে। আর এখানেই তো স্বপ্নকে তিনি এক হাত নিয়ে রেখেছেন, প্রথম পদক্ষেপেই মেরেছেন, ব্যর্থ করে দিয়েছেন বলতে গেলে। স্বপ্নের অব্যর্থতাকে এভাবে এক লাফে লঙ্ঘন করে যাওয়া বড় কম কথা নয়। দূর দূর, এত আগে গিয়ে কি হবে? সমিতির বেয়ারাই বা কী ভাববে তাহলে এরকম বেয়ারা দৃশ্য দেখে? ছি! অবিনাশবাবু আপনার মনেই বলেন, বাঙালির পাংচুয়ালিটির মর্যাদা তাতে এক চুল বাড়বে না। 20 মিনিট পরে যাওয়া যেমন খারাপ, যেমন ভর্ৎসনার যোগ্য, 20 মিনিট আগে যাওয়া তার চেয়ে কিছু কম খারাপ, কিছু কম বিভৎস নয়। তার চেয়ে ততক্ষণ বুলটিকে একটা চিঠি লিখে মাসিমার অসুখের খবরটা নিলে কেমন হয়? এই বলে নিজ মনেই বলে অবিনাশবাবু সামনের আমহার্ট স্ট্রিট পোস্ট অফিসে ঢুকে পড়লেন। সেখানে একখানা পোস্টকার্ড কিনে অচেনা একটি ছেলেকে পাকড়ে তার ভোঁতা ফাউন্টেন পেন ধার করে প্রবাসী মাস্তুতো ভাইকে একটা চিঠি লিখলেন ইনিয়ে বিনিয়ে। তারপর পোস্টকার্ডটা ডাক বাক্সে পরিত্যাগ করে ডাকঘরের ঘড়িটা তার চোখে পড়ল। তখনই বেজেছে 7:15। 7:15 মাত্র। পোস্ট অফিসের ঘড়ি কখনো ভুল যায় না। তবু পোস্টেজ বিক্রেতার সঙ্গে জিজ্ঞাসাবাদে ঘড়ির সুনিশ্চিত সচলতা সম্পর্কে নিঃসন্দিহান হয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মাধবীর তৎপরতার কথা ভেবেই তার দীর্ঘ নিঃশ্বাসটা পড়ল। নিশ্চয়ই সে বাড়ির ঘড়িটা বুদ্ধি করে 20 মিনিট আগিয়ে রেখেছিল। অবিনাশবাবু আবার একটু হাসলেন, একটুখানি মুচকি হাসি এবার। স্বপ্নকে কীভাবে পদে পদে তিনি ব্যর্থ করেছেন, নাজেহাল করছেন, সেই কথা ভেবেই তার হাসি পেল। এই স্বপ্নকে, হেন স্বপ্নকে আবার বিশ্বাস করে মানুষ? মাধবী ফের বই কিনে স্বপ্নের বৈজ্ঞানিক তত্ত্ব পড়ে আর মাথা ঘামায়। ছ্যাঃ! মৃদু মন্থর গমনে গোলদিঘির কাছাকাছি আসতেই তার শরবতের পিপাসা পেল। সুইমিং ক্লাবের দেয়াল ঘড়িতে তখনও 7:30টার বেশি হয়নি। এই সুযোগে প্যারাডাইজে বসে এক গ্লাস ঘোল খেয়ে গেলে ক্ষতি কী? প্যারাডাইজে বসতেই বিপিন কৃষ্ণের সঙ্গে তার দেখা হয়ে গেল দৈবাত। সেও একপাশে বসে শরবত সিপ করছিল। অনেক দিন পরে দেখা, প্রায় 3 বছর পরে। বিপিন তাকে সহজে ছাড়তেই চায় না। 3 বছর আগে বিপিন তাঁর কাছ থেকে 5 টাকা ধার নিয়েছিল, কিন্তু কী কারণে, কত কী কারণে এতদিনেও টাকাটা পরিশোধ দিতে পারেনি। অবিনাশকে খোলসা করে সেই কথা বোঝাতেই 15 মিনিট লেগে গেল বিপিনের।
বিপিনের কবল থেকে নিজেকে উদ্ধৃত করে তার বাকপটুতার আক্রমণ বাঁচিয়ে অগত্যা তাকে আরও 5 টাকা ধার দেবার প্রলোভন সম্বরণ করে এমনকি ওকে এইসা এক চর কষিয়ে ভাগিয়ে দেওয়ার জন্য উন্মুখ এবং উদ্যত হাত সামলে নিয়ে নিজেকে টেনে হিঁচড়ে বাইরে এনে ফেলতেই অবিনাশের আরও খানিকক্ষণ গেল। প্যারাডাইজ থেকে বেরিয়ে 7:47 তখন। সুইমিং ক্লাবের ঘড়ি যদি 5 মিনিট পিছিয়েও থাকে, ঢিমে তেতালেই চলে, তাহলেও এখন 7:52 খুব বেশি হয়নি। আর এখান থেকে অ্যালবার্ট হলের দোতলায় সমিতির বৈঠকে পা চালিয়ে আর সিঁড়ি উতরে পৌঁছতে কতক্ষণ যায়? 7 মিনিটই কি যথেষ্ট নয়? তবু হাতে 1 মিনিট থেকে যায়, পুরো 60 সেকেন্ড, কম কি? অ্যালবার্ট হলে সিঁড়ি ডিঙিয়ে উঠতে উঠতেই অবিনাশবাবু শুনতে পান ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজছে। যাক, ঠিক সময়ে হাজির হতে পেরেছেন তবে। বনমালী বেহারা ধুলোর ঝড় উড়িয়ে প্রবল পরাক্রমে সমিতির ঘর ঝাঁটাচ্ছে তখন। বনমালী, তোমার এ কী ব্যবহার? মিটিংয়ের সময় ঝাঁট দিচ্ছ যে? সারাদিন আজ কী করছিলে? অবিনাশকে বকে দেন। সেক্রেটারি পদচিত মর্যাদা বজায় রাখতে হলে বেয়ারাকে যেমন বকা উচিত তেমনি। সারাদিন কি ঘুমোচ্ছিলাম আমি? বেয়ারা জিজ্ঞেস করে, অবিনাশকে জিজ্ঞেস করে পাল্টা জবাবে। ফের কথার ওপর কথা? অবিনাশবাবু ঝাঁঝিয়ে ওঠেন। বড্ড বার হয়েছে তোমার বনমালী। বেয়ারা থেকে ভারী বেয়ারা হয়ে উঠেছ না? তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না, আর পোষাবে না আমাদের দেখছি। তোমাকে বরখাস্তই করতে হবে। বরখাস্ত করবে না আপনি? বেয়ারা শুধু একটু হাসে, মুচকি একটুখানি হেসে দেয়। কেন, আমি কি পারি না? জানো, আমি সেক্রেটারি। এই দণ্ডেই ডিসমিস করে দিলুম তোমায়। যাও, এক্ষুনি বেরিয়ে যাও, ঝাঁটা হস্তেই যাও। সপ্তমে চড়ে উঠে অবিনাশ চরম দণ্ড দিয়ে বসেন। কেন? আমার দোষটা কি হয়েছে বাবু? আজকেই তো ঝাঁট দেওয়ার দিন, আজকেই দিচ্ছি তো। আজকে ঝাঁট দেবার দিন বটে। আজ মিটিংয়ের দিনে ঘর ঝাঁট আবদার পেয়েছো? সমিতির মিটিং তো কাল রাত্রে হয়ে গেছে। বেয়ারা বলে, কেবল এই কথাই বলে, এর বেশি কিছু আর কিছু বলে না। তারপর তেমনি ঘর ঝাঁটিয়ে চলে সে। ভূতপূর্ব সেক্রেটারি সমিতি ঝাঁটিয়ে চলে যায়। আজকের মতন গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।